তো চলো তাহলে আমরা শুরু করে দিই। আমরা আজকে পড়বো তাহারই পরমনে এই কবিতাটা। আমরা তাহারই পরমনে কবিতা আজকে তাহারই পরমনে কবিতাতে আমরা প্রথমেই একটু জানবো লেখক পরিচিতি সম্পর্কে আমরা একটু ধারণা নিব। চলো আমরা তাহলে শুরু করি। লিখেছেন একজন মহিলা। মহিলার নাম কি বলো? মহিলার নাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে সুফিয়া কামাল। একজন মহিলা মানুষ কবিতা লিখছে, সেখানে একটু ন্যাকামি থাকবে, সেখানে একটু নাটক থাকবে। নাটক এটা কি স্বাভাবিক না বলো তো? আচ্ছা বলো তো এটা কি অস্বাভাবিক? আমার অনেক ইচ্ছে ছিল তানভীর ভাই বাংলা বাস কোর্স করব এবং অনেক ভালো অনুভূতি, 200 মার্কের মধ্যে 180 ইনশিওর করার লড়াই। ঠিক আছে, গুড। তো এখন খেয়াল করে দেখো, প্রথমত একটু বুঝো কথা ভালো করে। একজন মহিলা মানুষ যেহেতু লিখছে, তাহলে দুইটা জিনিস থাকবে এই কবিতাতে। একটা হচ্ছে নেকামি প্লাস নাটক। এই দুইটা জিনিস, কারণ এই দুইটা জিনিস যদি থাকে, এই দুইটা জিনিস আছে ডেফিনেটলি, এই জন্য এই কবিতাটাকে বলা হয় এটা হচ্ছে একটা নাটকীয় কবিতা। এটা কি একটা নাটকীয় কবিতা? এটি একটি নাটকীয় কবিতা, ঠিক আছে? এখন আচ্ছা, আমি কিন্তু তোমাদের যত প্রশ্ন আছে যে কোর্স কত দিনের, এই সে না জানলে ক্লাস কিভাবে পাবো, সব ডিসকাশন গ্রুপে পোস্ট দিও। ডিসকাশন গ্রুপ তোমাদের হয়তো পোস্ট দেওয়া হয়েছে, না হলে দেওয়া হবে, ওখানে যুক্ত হয়ে সব ইয়ে করো। ক্লাসে ডিস্টার্ব করো না, ক্লাসে পড়াচ্ছি, পড়াটা ভালো করে বুঝো। এই কবিতাতে, এই জন্য এই কবিতাকে বলা হয়, এই কবিতা হচ্ছে একটা নাটকীয় কবিতা। কি কবিতা বলতো? নাটকীয় কবিতা। এই কবিতা কি কবিতা? নাটকীয় কবিতা। এটা মনে রাখবা। এই কবিতাতে কবি একটা ক্যারেক্টার বানাইছে, যেই ক্যারেক্টারের নাম হচ্ছে কবি ভক্ত। এই কবি ভক্ত কবিকে মেলা রকম তেল মারে, তেল 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 মর্ধন করে না? মানুষটা কি হয়, স্বাভাবিকভাবে একটু তেল মারলে খুশি হয়, একটু পান দিলে তাকে পাইরেট দিলে খুশি হয়। তো কবিকে হয়তো কেউ পাইরেট দিয়ে না, দেখে কবি কাল্পনিক একটা ক্যারেক্টার ধরে নিল যার নাম হচ্ছে কবি ভক্ত। এই যে কবি ভক্ত যে ক্যারেক্টারটা আছে, এই কবি ভক্ত ক্যারেক্টার কবিকে নানা রকম প্রশ্ন করে, কবি আবার সেই প্রশ্নের উত্তর দেয়। কখনো কবি প্রশ্ন করে, কখনো কবিকে প্রশ্ন করে। এজন্য এই কবিতাটা হচ্ছে সংলাপ ধর্মী কবিতা। শিখো ব্যাক টু স্কুল 2026 প্রোগ্রামে তোমাদের জন্য কিন্তু দুইটা কোর্স একদমই ফ্রিতে আছে। একটা হলো স্পোকেন ইংলিশ কোর্স অ্যান্ড আরেকটা হলো প্র্যাকটিক্যাল এআই কোর্স। সো স্পোকেন ইংলিশ কোর্সটা কিন্তু আমাদের ডেইলি টু ডেইলি কনভারসেশন বলো বা তুমি কোনো প্রেজেন্টেশন দিচ্ছ, ন্যাচারালি অ্যান্ড কনফিডেন্টলি ইংরেজি বলার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বস্তা পচা গ্রামার রুলস দিয়ে কিন্তু না, আমরা ভিডিও পিডিএফ এর মাধ্যমে খুবই সহজে একদম প্র্যাকটিক্যালি শিখে যাব কিভাবে আমরা রেগুলারলি সহজে স্পোকেন ইংলিশ শিখতে পারি। এছাড়াও প্র্যাকটিক্যাল এর কথা যদি আব্বু বলি, এখন কিন্তু এআই এর যুগ। তুমি তোমার ক্যারিয়ারে গ্রোথ বলো বা যখন আমরা চ্যাট জিপিটিকে কোনো প্রম্পট দিচ্ছি, কিভাবে আমরা আইডিয়া জেনারেট করার জন্য পিকচার বলো, ভিডিও বলো, যে কোনো কিছু সহজেই শেখার জন্য কিন্তু প্র্যাকটিক্যাল এআই কোর্স তোমার প্রত্যেকটি স্টেপেই কাজে লাগবে। সো খুবই গুরুত্বপূর্ণ দুইটা কোর্স, স্পোকেন ইংলিশ অ্যান্ড প্র্যাকটিক্যাল এআই, দুটোই ফ্রিতে পাওয়ার জন্য এখনই এনরোল করে ফেলো ব্যাক টু স্কুল প্রোগ্রাম 2026 এ। এজন্য এই কবিতাটা হচ্ছে সংলাপ ধর্মী কবিতা। সংলাপ ধর্মী কবিতা, ঠিক আছে? এই কবিতাটা কেমন কবিতা? এই কবিতাটা হচ্ছে সংলাপ ধর্মী কবিতা। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এই কবিতাটা কেমন কবিতা বলো? এই কবিতাটা হচ্ছে সংলাপ ধর্মী কবিতা। তো লিখেছেন সুফিয়া কামাল, জন্মগ্রহণ করেছেন 1911 সালের 20 জুন। তবে এখানে দুইটা ইনফরমেশন তোমাদেরকে বলে রাখি। জন্মস্থান হচ্ছে বরিশাল, কিন্তু পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা। পৈতৃক নিবাস মানে বাপের বাড়ি। জন্মগ্রহণ করছে, ধরো আমি তানভীর, এখন আমার বাড়ি নোয়াখালী, কিন্তু আমি জন্মগ্রহণ করছি আমেরিকাতে। তাহলে আমার জন্মস্থান কি? আমেরিকা, কিন্তু পৈতৃক বাড়ি কই? নোয়াখালী। বুঝছো? এটা অনেকেই বুঝে না যে মানে জন্মস্থান আর পৈতৃক নিবাসের মধ্যে পার্থক্য কি। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো তার পিতার নাম কি? পিতার নাম হচ্ছে সৈয়দ আব্দুল বারী। মাতার নাম কি? মাতার নাম হচ্ছে সাবেরা বেগম। এটা হচ্ছে তার নাম, সাবেরা বেগম। এটা হচ্ছে তার পিতার নাম, আর এটা হচ্ছে পৈতৃক নিবাস। এবার এখানে মোটামুটি শিক্ষা জীবন, তার শিক্ষা জীবন আমরা দেখি যে সময় তার জন্ম হয় সে সময় বাঙালি মুসলমান নারীদের গৃহবন্দী জীবন কাটাতে হতো। এখন যেমন নারীরা যেমন ব্যাপক ভরপুর স্বাধীনতা পায়, আমার ড্রেস আমার স্বাধীনতা, নারীরা বলে না। এই জন্য আমি খোলামেলা ড্রেস পরে হাঁটতে পারি, কোনো সমস্যা। আমি রাস্তায় সিগারেট খাইতেই পারি, কোনো সমস্যা নেই। আমি রাস্তায় সিগারেট খাইতে পারি, এটা আমার স্বাধীনতা। আমি যাত্রার লগে
মানে যেই কোনো বেড়া নিয়ে আমি যা ইচ্ছে তা করতে পারি, এটা আমার স্বাধীনতা, তখন এটি ছিল না। এটি বললে তখন বুঝছো কি হইতো? তো সেই সময় যেহেতু নারীরা গৃহবন্দী ছিল, গৃহবন্দী বলতে এই শব্দটাকে আসলে অন্যভাবে মিন করা হয়, আমাদের পাঠ্য বইতে এটা লেখা হয়। গৃহবন্দী বলতে সাধারণত নারীরা ঘরের বাহিরে যাওয়ার দরকার পড়তো না, পুরুষরাই ঘরের বাহিরে সব করে দিত। একেবারে একান্ত প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে নারীরা যেত না। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। পরিবারে বাংলা প্রবেশ এলাকা এরকম নিষিদ্ধ ছিল, অর্থাৎ পরিবারে এরকম মানে প্রবেশ তাদের নিষিদ্ধ ছিল। ওই বিরুদ্ধে পরিবেশে তিনি ওই বিরুদ্ধে পরিবেশে, মানে বিরূপ, এটা বিরূপ হবে পরিবেশে, তিনি ওই বিরুদ্ধে পরিবেশে, মানে বিরূপ হবে আর কি, প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছে। বুঝতে পারতেছো যে অনেক বেশি তিনি সুযোগ পান নাই, তারপরেও নিজের মতো করে নিজে পড়াশোনা করেছেন। যাই হোক, এবার আমরা একটু দেখি যে ভাইয়া কি পিডিএফ দিবেন? সব দেওয়া হবে, কোনো কিছু নিয়ে কোনো কোশ্চেন করা লাগবে না। এরপর আসে আমরা একটু দেখি লেখকের যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থগুলোর ভিতরে ছিল সাজের মায়া। তোমরা কি জানো কাব্যগ্রন্থ কি? কাব্যগ্রন্থ কি বলো? আব্দুল্লাহ আলামিন ব্লক করে দিব কিন্তু। পিডিএফ কই পাবো? পিডিএফ ফেসবুক গ্রুপে পাবা, এত হাইপার হওয়ার কিছু নাই। পিডা মুধেরা ক্লাস উল্টাপাল্টা বললাম না, ক্লাসে কোনো কোশ্চেন নেই। কোশ্চেন করার জন্য হেল্পলাইন নাম্বার আছে, কোশ্চেন করার জন্য ডিসকাশন গ্রুপ আছে, ক্লাসে খালি পড়াটা বুঝে নিবা। এখন আমাকে বলো যে তোমরা কি জানো কাব্যগ্রন্থ কি? এটা তোমরা অনেকেই জানো না, তোমাদেরকে একটু বলি। ভাইয়া কাব্যগ্রন্থ মানে হচ্ছে কবিতার বই, সহজ করে বললে। কাব্যগ্রন্থ মানে কি? কাব্যগ্রন্থ মানে হচ্ছে কবিতার বই, ঠিক আছে? কাব্যগ্রন্থ কি? কাব্যগ্রন্থ হচ্ছে কবিতার বই। কাব্যগ্রন্থ কি? কাব্যগ্রন্থ হচ্ছে কবিতার বই। আচ্ছা, কাব্যগ্রন্থ কি বলো? কাব্যগ্রন্থ হলো কবিতার বই। তো এখন কাব্যগ্রন্থ কি? কাব্যগ্রন্থ হলো কবিতার বই। অর্থাৎ এই যে সাজের মায়া কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের মধ্যে অনেক কবিতা ছিল। কি ছিল? অনেকে মনে করে কাব্যগ্রন্থে কাব্য থাকে, কাব্য আসলে কিছু না, অনেকগুলো কবিতা মিলে একটা কাব্যগ্রন্থ হয়। খেয়াল করো, এখানে ঝামেলা। গল্প গ্রন্থে কি থাকে তোমরা বলো? গল্প গ্রন্থে এটাতে কি থাকে বলতে পারবা? ডেফিনেটলি গল্প গ্রন্থে কি থাকে? গল্প থাকে। কিন্তু কাব্যগ্রন্থে কিন্তু কাব্য থাকে না। কাব্যগ্রন্থে কি থাকে? কবিতা থাকে। কাব্যগ্রন্থ মানে কবিতার বই। এরপর হচ্ছে মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী, এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। এছাড়া তার আরো কিছু সাহিত্যকর্ম আছে, বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের পরীক্ষাতে এই সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে। তার কৃতিত্ব কি? তিনি বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম প্রতিকৃত। দুজন মহিলা কবি আছে, রোকেয়া সাখাওয়াত হোসেন, আরেকজন হচ্ছে বেগম সুফিয়া কামাল। এরা দুজন নারীদের শিক্ষা নিয়ে মানে সংগ্রাম করেছেন। নারীরা কেন পড়াশোনা করতে পারবে না, এদের সংগ্রামের ফসলে কি হয়েছে? সেই কালে ছেলেদের কিন্তু অনেক প্রায়োরিটি ছিল। সেই কালে মেয়েদের জন্য তুমি মানে 20 গ্রাম খুঁজে একটা স্কুল পাইতে না, একটা গার্লস স্কুল পাবা না, একটা গার্লস কলেজ পাবা না। ছেলেদের জন্য অহরহ স্কুল ছিল, স্কুল কলেজ ছিল। আর এখন তুমি 10 গ্রাম খুঁজে একটা বয়েজ স্কুল পাবা না, কিন্তু বয়েজ গার্লস স্কুল অ্যাভেলেবেল। তুমি দেখো ঢাকা শহরে কত হাজার গার্লস স্কুল এন্ড কলেজ আছে, গার্লস স্কুল আছে, গার্লস কলেজ আছে, কিন্তু সেই তুলনায় বয়েজ স্কুল ঢাকা শহরে নাই বললেই চলে। বুঝছো? তো মেয়েদের জন্য অনেক কিছু তারা করেছেন। আবার এটাও সত্য যে মেয়েদেরকে আসলে ঘর থেকে বাইর করে আনা, এই যে এখন যে একটু শাহবাগী টাইপের যে নারীদেরকে দেখা যায়, নাকের মধ্যে কি পরে, খোলামেলা ড্রেস পরে, গোসল করে না, চুল কাটে না, গায়ে থেকে গন্ধ বাইর হয়, এদেরও একটা এইসব শাহবাগী তৈরি করাতেও কিন্তু এই নারীবাদী লেখকদের কিন্তু একটা বড় প্রভাব আছে। এরপর দেখো, আমরা দেখি যে সাহিত্য স্বীকৃতি, তিনি বাংলা একাডেমি পুরস্কার পান, 21 পদক পান, নাসিরউদ্দিন স্বর্ণ পদক পান, ইত্যাদি অনেকগুলো পদক পান। এরপর হচ্ছে তিনি 1999-তে 20 নভেম্বর মৃত্যুবরণ করেন। এবং মৃত্যুবরণ করেন কোথায়? তিনি ঢাকাতে মৃত্যুবরণ করেন। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমরা দেখি তার কাব্যগ্রন্থে মনে রাখার কৌশল। মনে রাখার কৌশল কি? অভিযাত্রিক দেওয়ান সাজের মায়া ত্যাগ করে। তাহলে অভিযাত্রিক দেওয়ান সাজের মায়া ত্যাগ করে কি করলো? উদাত্ত পৃথিবী থেকে। এইগুলোর পিডিএফ পেয়ে যাবে, হ্যাঁ তোমরা সব পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। বুঝছো? আচ্ছা, এইসব বললেন না, একজন বলছে হ্যাঁ এইসব বললো। অনেকে আমাকে অনেক বলে যে আমি নারীদেরকে আমি পছন্দ করি না। আমি নারীদেরকে অবশ্যই পছন্দ করি, ভালোবাসি। যে কথা বলছে, যে নারী এ কথা বলবে আমি তাকেও ভালোবাসি, কিন্তু মানে যতটুকু ভালোবাসার দরকার ততটুকু ভালোবাসি, কিন্তু এর বেশি ভালোবাসি না। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা দেখি যে
এরপর থেকে কি উদাত্ত পৃথিবী থেকে চির বিদায় নিয়ে মৃত্তিকার গ্রাণের জন্য, কিসের জন্য? মৃত্তিকার গ্রাণের জন্য মোর জাদুদের সমাধি পারে চলে গেলেন। মোর জাদুদের সমাধি পারে চলে গেলেন। আমরা মায়া কাজল ত্যাগ করে মন ও জীবন দিয়ে তার আত্মার প্রশস্তি ও প্রার্থনা কামনা করি। যেগুলো হলুদ কালার করে দেওয়া আছে, যেগুলো হলুদ কালার করে দেওয়া আছে, এগুলো কি? এগুলো হচ্ছে লেখকের সাহিত্যকর্ম। আচ্ছা, পিডিএফ পেয়ে যাবা, পড়ে নিতে পারবা। তো তাহারাই পরমাণু কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? খুবই গুরুত্বপূর্ণ, মাসিক মোহাম্মদী পত্রিকাতে প্রকাশিত হয়। কি বলছে বলো তো? তাহারাই পরমাণু কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বলো? এবং এটি সাজের মায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। এই দুইটা ইনফরমেশন জানতে হবে। সাজের মায়া কাব্যগ্রন্থের অনেকগুলো কবিতার মধ্যে একটা কবিতার নাম হচ্ছে তাহারাই পরমাণু। আর প্রথম আগের কালে, এখন যেমন কি করে মানে এখন মানে কবিতা লেখে কেন? হয় ছেঁকা গাইছে, মাইয়া ছেঁকা দিয়ে চলে গেছে, এরপর সে কবি হয়ে যায়। দুনিয়ার যত ছেলে কবি হয়েছে এই যুগে, এই 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 আধুনিক যুগে যত মানুষ কবি হয়েছে, যত মানুষ দেখবে যে ফেসবুকে কবিতা লিখে লিখে পোস্ট করে, এর ম্যাক্সিমাম ছেঁকা খাইয়া কবি হয়েছে। মেয়ে ছেঁকা দিছে, তারপর মনের বিরহে থেকে লিখতে লিখতে কবি হয়েছে। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া কবিতা লিখতে হলে কি করা লাগবে? কবিতা লিখতে হলে প্রথম শর্ত ছেঁকা খাওয়ান লাগবে। তারপর অনেকে বলে ভাই কবিতা লিখতে গেলে আমি তো ছন্দ পারি না, ছন্দে লিখতে পারি না, আমাকে কি ছন্দ শিখতে হবে? আমি বলি লাগবে না। তো বলো যে ভাই তাহলে কিভাবে? আমি বলি তাহলে তোমার ছেঁকা খাইতে হবে, অটোমেটিক মন থেকে ছন্দ তৈরি হবে, বুঝছো? অটোমেটিক মন থেকে ছন্দ তৈরি হবে। তো যাই হোক আসো তাহলে মাসিক মোহাম্মদী পত্রিকা এটি প্রথম প্রকাশিত হয় এবং সাজের মায়া কাব্যগ্রন্থের এটি অন্তর্গত। আচ্ছা, এবার আমরা একটু মূল ইয়েটা দেখি, মূল বক্তব্য দেখি। মূল বক্তব্যের ভিতরে আমরা দেখতে পাই তাহারাই পরমাণু কবিতায় প্রকৃতি ও মানব মনের সাথে সম্পর্ক, প্রকৃতি আর মানব মন এই দুইটার সাথে যে একটা গুরুত্বপূর্ণ যে সম্পর্ক, এই সম্পর্ক এখানে তুলে ধরা হয়েছে। প্রকৃতির সাথে সম্পর্ক, মানব মনের সাথে সম্পর্ক, এই দুইটা জিনিস এখানে তুলে ধরা হয়েছে। একটু ভালো করে খেয়াল করো, প্রকৃতির সাথে মানব মনের সম্পর্ক আছে না নাই? কথা কও, আছে না নাই? আছে। ভাই কেমনে আছে? দেখো, যখন বাহিরে যখন বৃষ্টি হয়, মনের মধ্যে একটা আনছান ভাব, একটা মানুষকে মিস করতেছি, আজ একটা মানুষ থাকলে, আজ একটা ভালোবাসার মানুষ, বাইরে ভরপুর বৃষ্টি হচ্ছে, তারপর মনের মধ্যে যদি আমার একটা কাছের মানুষ থাকতে এখন ঘরের মধ্যে, একটা ফিলিংস, একটা অনুভূতি তৈরি হয়। বসন্তকাল যখন আসে, চারদিকে যখন ফুল ফুটে, ফুলের দিকে তাকালেই খালি মনের মধ্যে একটা ভাব তৈরি হয় যে এত ফুল ফুটছে, আমার মনে কোনো ফুল নাই। আমার যদি আজকে একটা পার্সোনাল ফুল থাকতো, এই সব ফুল, হ্যাঁ, আসল ফুলকে দিয়ে দিতাম। এই যে প্রকৃতির সাথে মানব মনের যে সম্পর্ক, সে সম্পর্ক এই কবিতাতে আমরা দেখতে পাই। এই জন্য মধ্যযুগের কবি বিদ্যাপতি লিখে গেছেন, এ ভরা বাদর মাহ বাদর শূন্য মন্দির মোর। বলছে এই ভরা ভাদ্র মাসে চারদিকে তুমুল বৃষ্টি হচ্ছে, আমার মন্দির, আমার ঘর শূন্য, আমার কোনো প্রিয় মানুষ নাই, থাকলে আজকে আমি তাকে নিয়ে লুডো খেলতাম। বুঝছো? এটা হচ্ছে প্রকৃতির সাথে, এটা সেই মধ্যযুগে বিদ্যাপতি লিখে গেছে। দেখো প্রকৃতির সাথে মানব সাহিত্য, প্রকৃতির সাথে, এটা সেই মধ্যযুগে বিদ্যাপতি লিখে গেছে। দেখো প্রকৃতির সাথে মানব সাহিত্য মানুষের মনের কথা বলে, এটা মনে রাখো। সাহিত্য কি? সাহিত্য হচ্ছে যেটা তোমার মনের কথা বলবে। সাহিত্য মানুষের সেই মধ্যযুগে, বাংলা আজকে আধুনিক যুগ চলতেছে 2025 সাল, সেই যে মধ্যযুগ, সেই মধ্যযুগে কবি চণ্ডীদাস লিখে গেছেন, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, আমাদের মমতাজের একটা গান আছে না, এই গানগুলো তো চণ্ডীদাস লিখছে। সই কেমন ধরি, চণ্ডীদাস বলছে, সই কেমন ধরিব গিয়া আমারই বধূ আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। সই বান্ধবী, সই মানে বান্ধবী, বন্ধু, এই কষ্ট কোথায় রাখবো? কোথায় এই কষ্ট রাখবো? আমার প্রেমিক আজকে প্রেমিকা নিয়ে আমার ঘরের সামনে দিয়ে চলে যায়। পরবর্তীতে আমাদের মমতাজ এখান থেকে গান বাইর করছে, বন্ধু যখন বউ লইয়া হাইটা যায় তখন ফাইটটা যায়। বুঝছো? তো দেখো সেই যুগে, সেই মধ্যযুগে লিখছে, সেই বহু বছরের পর বছর আগে লিখছে। আজকের দিনে কারো প্রেমিক যদি প্রেমিকা নিয়ে তার ঘরের সামনে দিয়ে চলে যায়, বলো তার কি খুব ভালো লাগবে? সে হাসবে? বলো তার কি ভালো লাগবে? তার ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। ওই যে সাহিত্য মানুষের মনের কথা বলো, আমরা দেখি চণ্ডীমঙ্গল কাব্যে সেই মধ্যযুগে লিখে গেছেন। আমার কথা কিন্তু শুনতে হবে। অনেকে মনে করতে পারে যে ভাইয়া আপনি অনেক বকবক করতেছেন, ফাও কথা কইতেছেন, ওরে কানের নিচে দিয়ে ধরে সাহিত্য আগে বুঝতে হবে, সাহিত্য ফিল করতে হবে, এই কবিতাটা কেন, প্রেক্ষাপট কিসের, এটা বুঝতে হবে তোমাকে। এটা বুঝার জন্য আমার যদি 1 ঘন্টা লাগে, আগে তোমার 1 ঘন্টা বুঝতে হবে। কারণ এই যে কথাগুলো বলতেছে, আমি কিন্তু সিকিউ পড়াবো না, সিকিউ তুমি নিজে লিখবা। এই যে আমি যে কথা বলতেছি, প্রত্যেকটা কথা সিকিউর করা, প্রত্যেকটা খাতায় লিখে দিলে টিচার থতমত খাই যাবে যে আল্লাহ এই পোলা তো বারুদ,
ওর কি খাতা দেখবো, ওর অটো 10-এ 10, কথা ভালো করে বুঝো। তো কোথায় যাচ্ছিলাম, চণ্ডীমঙ্গল কাব্যে আমরা দেখি যে ফুল্লরা আর কালকেতুর একটা ঘটনা। তো কালকেতু ছিল বেদ, বেদ মানে হচ্ছে সে পশুদত্ত, মানে শিকারী। একবার এরকম বনে গিয়ে কিছুই পায় নাই, কিছু পায় নাই দেখে আসার সময় একটা গুইসাপ দেখছে, জিদ করে গুইসাপটা ধরে আইনা উঠানে রাখছে। বউরে বললো তুমি পাশের বাড়িতে গিয়ে খুদ মানে চালের অবশিষ্ট অংশ নিয়ে আসো, আজকে যেহেতু কোনো শিকার পাই নাই, আমি দোকান থেকে গিয়ে দেখি কোনো পাওনা টাকা উঠাইতে পারে কিনা। তখন যেটা দেখা গেল, তখন হচ্ছে গিয়ে ওই যে বেদ যে আছে, কালকে তো দোকানের দিকে চলে গেল, ফুল্লরা ঘরে এসে দেখে উঠানের মধ্যে একটা চমৎকার পরীর মতো সুন্দর এক নারী। তো বললো যে কালকে তো তখন ওই ফুল্লরাকে বললো যে, ওই ফুল্লরা তখন ওই পরীর মতো নারীকে বললো তুমি কি, কয় যে তোর জামাই আমার বিয়ে করছে। আসলে ওই যে গুইসাপ ওটাও কিন্তু দেবী চণ্ডীর রূপ ধারণ করছে, বলছে তোর স্বামী আমার বিয়ে করছে, আমি তো সতীন লাগি। এবার তো ফুল্লরা এটা কেমনে সম্ভব, তুই বেটা আমার দিয়ে তোর পোষায় না। এবার ফুল্লরা রাগ করে বাজারের দিকে চলে গেছে, যাওয়ার সময় হঠাৎ পথের মধ্যে কালকেতুর সাথে দেখা। তখন কালকেতু দেখে যে বউ রেগে আছে। তখন কালকেতু ফুল্লরাকে বলে, শাশুড়ি ননদী নাহি, নাহি তোর সতা, কারো সনে দ্বন্দ্ব করিয়া চক্ষু করিলি দাতা। শাশুড়ি নাই, ননদ নাই, কিছুই নাই, তুই কার লগে ঝগড়া করছিস, তোর চোখ এমন লাল হয়ে গেছে কেন? তখন ফুল্লরা বলে, পিপিলিকা পাখাউরে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। তোমার মরার সাজ যাচ্ছে, তুমি কারে ঘরের মধ্যে আনছো, কোন 16 বছরের কন্যাকে ঘরের মধ্যে আনছো। তো দেখো সেই মধ্যযুগে লিখে গেছে, অথচ সাহিত্য মানুষের মনের কথা বলে। আজকের দিনে এসেও কেউ যদি সতীন যদি নিয়ে আসে, এটা কোনো মেয়ে সহ্য করবে? সেই বছরের পর বছর আগে যেমন মানুষের মন যেমন ছিল, আজকে সাহিত্য মানুষের ঠিক মানুষের মন পরিবর্তন হতে পারে, সাহিত্যের কথা কখনো পরিবর্তন হয় না। এখানে সেই প্রকৃতির সাথে মানব প্রেমের সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ দিক, তাৎপর্য পূর্ণময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অপুরান্ত আনন্দের উৎস। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন, সেই প্রত্যাশিত। কিন্তু কবিমন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভাবাতুর থাকে, তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারে না। তাহলে বসন্ত যখন আসে তখন কবির মন থাকবে আনন্দিত, পুলকিত। কিন্তু কবির মন যদি কোনো কারণে যদি কি থাকে, শোকাচ্ছন্ন থাকে, বেদনা ভাবাতুর থাকে, কবির মনে যদি বেদনা আসে, ঠিক আছে, কবির মনে যদি বেদনা আসে, কবির মনে যদি কষ্ট আসে, তাহলে তো সেটা তো মানা যাবে না। তো এই জন্য বলছে, খেয়াল করো, বাইরের কমেন্ট করো না। তো এই জন্য বলছে যে কবির কেন অত মন খারাপ, কারণ কবির সেই স্বামী কি হয়েছে, পৃথিবী থেকে চলে গেছে। এই জন্য বসন্তের তাৎপর্য কবির কাছে খুবই গুরুত্বপূর্ণ কম। এই কবিতায় ব্যক্তি জীবনে দুঃসময় ঘটনার ছায়াপাত ঘটেছে। ওই যে কবিতার স্বামীকে হারিয়েছে, স্বামীকে হারানোর পর বসন্ত এসেছে। এখন দেখো, মানুষ কারো মন খারাপ থাকলে, কারো দুনিয়ার যত যাই হোক, যত ভালো কিছুই তারা এনে দেখ, তার আর ভালো লাগে না। প্রিয় মানুষ যখন দূরে সরে যায়, তখন দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিসও কিন্তু আর কাজে লাগে না। বললে অনেক কথা আছে, তোমরা সাহিত্যে খলিফা হারুন রশিদের ঘটনায় আমরা সাহিত্যে দেখতে পাই, তাতারি আর মেহেরজান নামে দুই চরিত্র। তাতারি দাসী, মেহেরজান সেও দাসী। একদিন খলিফা হারুন রশিদ রাত্রিবেলায় দেখে যে ওই যে এক পাশ থেকে সুন্দর এক কক্ষ থেকে এক নারী আর পুরুষের সুন্দর হাসি শব্দ আসতেছে। খলিফা হারুন রশিদ সেই ঘরে গেল, যে কে এত, আমি খলিফা হারুন রশিদ, আমি হাসতে পারি না, অথচ কত সুন্দর করে এই যুবতী কাপল তার হাসতেছে, আমি যাই গিয়ে দেখি। তো এখন বলো যে ঠিক আছে, আমি যাই গিয়ে দেখি। গিয়ে দেখে যে তাতারি আর মেহেরজান তারা কি হয়েছে, একে অপরের সাথে যখন অন্তরঙ্গ সময় কাটাচ্ছে, তখন তারা এরকম হাসির আওয়াজ শুনতে পেয়েছে। পরবর্তীতে খলিফা হারুন রশিদ ওই মেহেরজানকে পছন্দ হয়েছে, তাকে বিয়ে করার জন্য তাতারিকে ইয়েতে পাঠাই দিছে, জেলে। এবার তাতারি আর হাসে না। খলিফা হারুন রশিদ খোঁজ নিল যে তাতারি হাসে না কেন, বলে যে হাসে না। তাইলে বললো আমি তাতারির হাসি দেখতে চাই, এই রাজ্যের সবচেয়ে সুন্দরী নর্তকী আনা হোক। এবার নর্তকী তাতারিকে ঝিঙ্কুনাকুর করে নাচ দিয়া, তাতারি আর হাসে না। কেন হাসে না? এরপর কারণ তার প্রিয় মানুষকে নিয়ে গেছে। খলিফা হারুন রশিদ এবার তার মুখ থেকে হাসি বের করবেই, চাবুক দিয়ে তাকে মারে, হাস হাস হাস, কিন্তু তাতারি আর হাসে না। তো এই জন্য বলছে যে এখানে এটাই বলছে যে মন যখন খারাপ থাকে, প্রিয় মানুষ যখন দূরে চলে যায়, তখন পৃথিবীর কোন সুন্দর, সবচেয়ে সুন্দর নারী, সবচেয়ে সুন্দর নর্তকী, তাকে এনে মুখ থেকে হাসি বের করা যায় না। সাহিত্য মানুষের মনের কথা বলে। এরপর যে সাহিত্য এবং এই যে তার স্বামীর নাম কি, সৈয়দ নেহাল হোসেন।
তার বিষণ্ণতা, কবি মন আচ্ছন্ন হয়ে যায়, বিরক্তির হাহাকার তাহারই পরমনে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ত তার সুর। তাই বসন্ত এলে উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়, অর্থাৎ শীত, যে শীতকালে তার স্বামীর সাথে যে সময় কাটিয়েছে সেটার যে একটা বিদায়, সেটা। কবিতাতে আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তার নাটকীয়তা। গঠনরীতির দিক থেকে এটি সংলাপ ধর্মী, সংলাপ নির্ভর রচনা। কবিতার আবেগময় ভাববস্তু, বেদনাঘন বিষণ্ণতার সুর এবং সুললিত ছন্দ এতই মাধুর্যমণ্ডিত যে সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়। তো আমরা অনেক কথাবার্তা বলছি কবিতা নিয়ে, এবার আমরা সরাসরি কবিতাতে চলে যাই, ঠিক আছে? এই যে দেখছে সবাই কবি হয়ে গেছে। আমরা সরাসরি কবিতাতে চলে যাই, ঠিক আছে? এই যে দেখছে সবাই কবি হয়ে গেছে। আচ্ছা, এবার খেয়াল করো। তো বলছে হে কবি, কবি ভক্ত। প্রথমে কবি ভক্ত কবিকে বলতেছে, খেয়াল করো, কবি ভক্ত বলতেছে, কি বলতেছে? হে কবি, হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। ধরাই মানে কি বলো? ধরাই মানে পৃথিবী। তো বলছে হে কবি, ফাগুন তো পৃথিবীতে চলে আসছে, তো তুমি এত নীরব কেন? অর্থাৎ দেখো, ফাগুন যখন পৃথিবীতে আসবে তখন কি হবে? পৃথিবীতে যখন আসবে তখন যারা কবিতা লিখে তারা ফাগুনকে বরণ করবে, তারা ফুল দিয়ে সাজবে, কিন্তু এবার দেখা যাচ্ছে কবি অনেক নীরব। তখন কবি ভক্ত বলতেছে হে কবি, নীরব কেন? ফাগুন তো পৃথিবীতে চলে আসছে। বসন্ত বরিয়া, বরিয়া মানে কি? বরণ করে। বরিয়া মানে কি? বরণ করে। বলছে বসন্ত বরিয়া তুমি লবে নাকি তব বন্ধনায়। লবে মানে হচ্ছে নেবে, লবে মানে নেবে, তবে মানে তোমার। বলছে যে বসন্ত বরিয়া, বসন্তকে কি তুমি তোমার বন্ধনা দিয়ে। বন্ধনা বলতে এখানে বোঝানো হচ্ছে গান, বুঝছো? প্রশংসা সূচক গান। বসন্তকে কি তুমি তোমার বন্ধনা দিয়ে, তুমি তোমার গান দিয়ে বসন্তকে বরণ করে নিবে না? কবি ভক্ত কবিকে বলছে কবি তুমি এত নীরব কেন? ফাগুন তো পৃথিবীতে চলে আসছে, তুমি কি বসন্তকে বরণ করে নিবে না তোমার গান দিয়ে? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। এবার কবি বলতেছে, কে বলতেছে? কবি বলতেছে, কি বলতেছে? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। স্নিগ্ধ আঁখি মানে কি? স্নিগ্ধ আঁখি মানে হচ্ছে কোমল চোখ, কোমল চোখ আর উৎসুক চাহনি। উৎসুক চাহনি অর্থাৎ একেবারে উৎসুক চাহনির মতো করে কবি বলতেছে দক্ষিণা দুয়ার গেছে খুলি। দক্ষিণা দুয়ার বলতে কি বুঝায়? দক্ষিণা দুয়ার বলতে বুঝায় দক্ষিণ দিকের বাতাস, দক্ষিণা বাতাস। অর্থাৎ বসন্ত, ফাগুন যখন আসে তখন কি হবে? বসন্ত যখন আসবে তখন কি হবে? দক্ষিণ দিক থেকে বাতাস বয়ে আসবে, দক্ষিণ দিক থেকে বাতাস আসবে। দক্ষিণা দুয়ার গেছে খুলি অর্থাৎ দক্ষিণ দিক থেকে কি বাতাস আসতেছে? বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল। আমরা জানি যখন বসন্ত আসে তখন নতুন নতুন ফুল হয়, নতুন নতুন মুকুল হয় যে কোনো গাছের। তো বলছে বাতাবি লেবুর ফুল ফুটছে, ফুটেছে কি আমের মুকুল। অর্থাৎ কবি এগুলো দেখে নাই, প্রকৃতিতে এই সবই হচ্ছে, কিন্তু কবির মনে এটা দেওয়া নাই, কবি এটা জানে না। তার মানে এখান থেকে আমরা জানতে পারি যে কবির যে তার যে আনমনে ভাব, সেটা তার যে উদাসীন ভাব, এই লাইনটা দিয়ে সেটার বহির প্রকাশ আমরা দেখতে পাই, উদাসীন ভাব। দক্ষিণা সমীর, সমীর মানে হচ্ছে বাতাস, সমীর মানে কি? বাতাস। বলছে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। অর্থাৎ দক্ষিণ দিকের বাতাস, দক্ষিণ দিকের বাতাসে এই যে তার গন্ধ, গন্ধ দক্ষিণ দিকের বাতাসে আকুল হয়ে গেছে কিনা, দক্ষিণ দিকের বাতাসে সে আকুল হয়ে গেছে কিনা এটা জানতে চায়। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। দক্ষিণ দিকের বাতাসে এই যে আমের মুকুল, এই যে বাতাবি লেবুর ফুল, এগুলো থেকে আকুল হয়ে গেছে কিনা দক্ষিণ দিকের বাতাস, এটা কবি জানতে চাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি বলো? এই প্যারাটা কি বুঝছো বলো তো? এই প্যারাটা কি বুঝতে পারছো? অর্থাৎ দক্ষিণ দিকের বাতাসে, দক্ষিণ দিকের বাতাসে এই যে আমের মুকুল, এই যে ফুল, এই সব কিছু মিলিয়ে আকুল হয়ে গেছে কিনা এটা কবি ভক্ত জানতে চায়। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে কনসেপ্ট? বুঝছো? পুরোটা বুঝতে পারছো? ওকে। এরপর এখনো দেখোনি তুমি। এবার আবার কবি ভক্ত বলতেছে, কবি ভক্ত কি বলতেছে খেয়াল করো। কবি ভক্ত বলতেছে, কবি ভক্ত কিন্তু কাল্পনিক ক্যারেক্টার। কবি ভক্ত কি বলতেছে? এখনো দেখোনি তুমি, অর্থাৎ তুমি কি এটা এখনো খেয়াল করো নাই? এত কিছু ঘটে গেল তুমি এখনো জানো না? কহিল, কহিলাম
কেন কবি আজ এমন উন্মনা তুমি? উন্মনা মানে হচ্ছে মন স্থির নাই বা উদাসীন। বলছে যে কবি, ভক্ত এবার কবিকে বলতেছে, বলছে কেন কবি এত উন্মনা? বলছে কবি তুমি কেন এত 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 উন্মনা? তোমার আজকে মন স্থির নাই কেন? তোমার মন আজকে এমন কেন? তুমি কেন বসন্তকে বরণ করতেছ না? কোথা তব নব পুষ্প সাজ? তব মানে কি তোমার, নব মানে কি নতুন, ঠিক আছে? কোথা তব নব পুষ্প সাজ? পুষ্প সাজ মানে কি ফুলের সাজ। কোথায় তোমার নতুন ফুলের সাজ? বলছে কবি তোমার নতুন ফুলের সাজ কই? তুমি নতুন করে ফুল দিয়ে সাজবা না? এখনকার মেয়েরাই না, এখন গহনার বড়ি নাকি কত 2 লাখ টাকার উপরে, 2,22,000। আগে তো এগুলো চলতো না। আগে সুন্দর গোলাপ ফুল দিয়ে সাজতো, সুন্দর করে গাছ থেকে ফুল কিনে কানের মধ্যে এখান দিয়ে লাগাই দিত, দেখতে মনে করো দুনিয়ার সবচেয়ে সুন্দর নারীর মতো লাগতো। আর এখনকার মেয়েরা আছে নাকি হীরা, ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড, গোল্ড, এটি লাগাইলে তোর যদি ডকি থাকে তুই লাখ টাকা 2 লাখ, এখন 22,000 টাকা স্বর্ণের বড়ি, তুই এটি লাগাইলে তোর ভালো লাগবে? তোর তো ডকই ভালো না। তোর ডক ভালো না থাকলে তোর ডিমান্ড এত কেন যে তোর এত ক্যারেট তোর গোল্ড লাগবো, তোর ডায়মন্ড লাগবো? তোর তো ডক ডক ঠিক করা গে আছে না কিছু কিছু মেয়েদের, বুঝছো? কিছু কিছু মেয়েদের এরকম আছে না, পোলাদের উপরে চাপাই দেয়, অথচ যেই তোমার ঢক, এই ঢকে তুমি ওই সিটি গোল্ড ডিজার্ভ করো। সুযোগ পাইলে ঘাড়ে উঠে বসে কিছু কিছু মানুষ এমন আছে। কোথা তব নব পুষ্প সাজ? তো বললাম যে কোথায় তোমার নতুন ফুলের সাজ? তুমি কেন ফুল দিয়ে সাজতেছো না? এরকম হাজার একটা মেয়ে হাজার এরকম দামি দামি লাখ লাখ টাকার গহনা পরবে, কিন্তু একটা ফুল দিয়ে সাজবে, এটা তাকে সবচেয়ে, একটা ফুলের মালা লাগাবে কানের মধ্যে, হাজার হাজার টাকার লাখ লাখ টাকার জিনিস না পরে একটা ফুল লাগালে তার বেশি সুন্দর লাগে। কোথা তব নব পুষ্প সাজ? কোথায় তোমার নতুন ফুলের সাজ? কহিল সে সুদূরে চাহিয়া, একেবারে দূরের দিকে তাকিয়ে, দূরদৃষ্টিতে, সুদূর মানে কি দূরে, দূরে তাকিয়ে বলল অলকে পাথার বাহিয়া। অলকে মানে হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রান্ত, দৃষ্টি বা অলক্ষ্য বলা হয়, দৃষ্টিসীমা অতিক্রান্ত, অর্থাৎ একেবারে দূরদৃষ্টিতে। দেখো সমুদ্র, সমুদ্রের যে শেষ, এই সমুদ্রের শেষ প্রান্তে, সমুদ্রের একেবারে শেষ প্রান্তে দেখা যায় কি আছে? সমুদ্রের শেষ প্রান্তে দেখা যায়? দেখা যায় না। 2024 সালের ভেক্টর টপিকের নদী নৌকা থেকে কোনো অঙ্ক আসছে কিনা এটা বের করতে হলে তুমি টেস্ট পেপার ঠিক কতবার উল্টাবা তুমি কি একবারও বুঝতে পারতেছো? তার থেকে বড় কথা, তোমাকে যদি 23 সালের টেস্ট পেপার থাকে তাহলে তুমি এগুলা পাবা কোথায়? আবার একটা টেস্ট পেপার কিনবা? তোমার জন্য একটা ফ্রি সলিউশন নিয়ে আসছি, 1 টাকাও লাগবে না, জাস্ট আমাকে ফলো করো। প্লে স্টোর থেকে স্মার্ট শো অ্যাপটা ডাউনলোড করে চলে যাও প্রশ্ন ব্যাংকে, দেন তুমি এখানে সিলেক্ট সাব ক্যাটাগরি থেকে চলে যাও এইচএসসি একাডেমিক সায়েন্সে, অ্যাপ্লাই করো, দেন কোয়েশ্চেন সোর্সে তুমি অল কোয়েশ্চেন দিয়ে দাও। অ্যাপ্লাই করার পরে তুমি দাও সেট এক্সাম সোর্স অ্যান্ড টপিক, দিলার মনে করো ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড থেকে কোন সাল চাচ্ছ, মনে করো 24 সাল চাচ্ছ, তাহলে সবগুলোকে সরাই জাস্ট 24 সাল দিয়ে দাও। কন্টিনিউ দাও। পদার্থ বিজ্ঞানে তুমি প্রথম পত্রে যাচ্ছ, ভেক্টরে গেলা, ভেক্টর থেকে সেখানে তুমি চলে গেলা নদী ও স্রোত সংক্রান্ত সমস্যা, কন্টিনিউ দাও, এবং তারপরে তুমি প্র্যাকটিস কোশ্চেনে চলে যাও, সিকিউ দাও, দিলে তুমি দেখবা তোমার এখানে জাস্ট যে 2টা সিকিউ আসে সেই 2টা সিকিউ শূন্য মতো চলে আসলো। এর মানে হচ্ছে তোমাকে কিন্তু কোনো কষ্টই করতে হচ্ছে না, জাস্ট 5টা ক্লিক করলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এভাবে স্মার্টলি পড়াশোনা করতে এখনই ডাউনলোড করে ফেলো স্মার্ট সবাই। কি আছে সমুদ্রের শেষ প্রান্তে? দেখা যায়? দেখা যায় না। অলকে পাথার বাহিয়া, পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। বলছে একেবারে এরকম দূরদৃষ্টির অলক্ষ্যে সমুদ্র ভেদ করে তরি বসন্তের নৌকা কি আসতেছে। তরি মানে হচ্ছে নৌকা, তরি মানে কি নৌকা, বুঝছো? এরপর বলছে বেজেছে কি আগমনী গান, অর্থাৎ বসন্ত যে আসবে সে কি আমাকে আগমনী কোনো বার্তা দিয়েছে, অর্থাৎ বলতে পারি আগাম বার্তা। আগাম বার্তা, আগাম বার্তা মানে কি? অনেক সময় বাসাতে দেখবা ফুফু, মামি, খালা এরা আইলে ফোন করে বলে হ্যাঁ তোর মারে কইস আমরা আজকে আইতেছি। এটা দিয়ে কি বুঝায়? এটা দিয়ে বুঝাচ্ছে যে আমরা তোদের বাড়িতে আসতেছি, এটাকে বলে আগমনী বার্তা। আসলে এটা বার্তা বার্তা কিছুই না, ইনডিরেক্টলি তোমার বলতেছে ফোন দিয়া যে আইতেছি, মোরগ জবাই কর, বুঝছো? তো বলছে যে এই যে বসন্ত যে আসবে সে কি আমাকে কোনো আগমনী বার্তা দিয়েছে? দেখো মহিলা মানুষের ন্যাকামি, বসন্ত তার মতো করে আসবে। এখন কবি যদি বলে যে বসন্ত কেন আমাকে আগমনী বার্তা দেয় না, মানে আসার আগে কেন বলে নাই মিসেস সুফিয়া কামাল মে আই কামিং ম্যাম, বুঝছো? তো বলছে যে বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমার, অর্থাৎ বসন্ত আসার আগে কি সেদিন আমার ডাকছে? তোমার বাড়িতে কেউ আসলে তোমার ডাকবে না? তুমি গুরুত্বপূর্ণ মানুষ হলে, আর তুমি যদি নাথিং, কেউই না, তাহলে তো তোমার ডাকবে না। তো বলছে সে কি আমাকে ডেকেছে, শুনি নাই। যেহেতু সে আমার ডাকে নাই, যেহেতু সে আমার আগমনী বার্তা দেয় নাই, তাহলে আমি শুনি নাই, রাখি নাই সন্ধান। সন্ধান মানে খবর, এই জন্য
আমি তার কোনো খবর রাখি নাই। এই জন্য আমি কি করি নাই, তার কোনো খবর রাখি নাই। এবার বলো এই প্যারাটা বুঝছো কিনা? বুঝছো? অলক মানে হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রম, পাথার মানে হচ্ছে সমুদ্র। অলকে পাথার বাহিয়া তরি তার এসেছে কি, মানে দৃষ্টিসীমার অতিক্রান্ত থেকে, অলক্ষ থেকে বসন্তের তরি কি, সমুদ্র বেয়ে বসন্তের তরি কি এসেছে, এটা সে জানতে চাচ্ছে। বুঝছো? 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 আবার বলতেছি, খেয়াল করো। এখনো দেখো তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা, কবি তুমি কেন এত উদাসীন? তুমি এখনো এত কিছু হয়ে গেল তুমি দেখো নাই? অর্থাৎ বসন্ত, ফুল ফুটছে, আমের মুকুল ফুটছে, সবই হয়েছে, কোথা তব নব পুষ্প সাজ, কোথায় তোমার নতুন ফুলের সাজ? কহিল সে সুদূরে চাহি, একেবারে দূরদৃষ্টিতে তাকিয়ে এসে বলল, অলক্ষে পাথার বাহিয়া। অলক্ষে পাথার বাহিয়া অর্থাৎ দৃষ্টিসীমার অতিক্রান্ত পাথার বাই মানে সমুদ্র বেয়ে তরি তার এসেছে কি, বসন্তের নৌকা কি এসেছে, বেজেছে কি আগমনী গান, আগমনী গান কি বাজছে, ডেকেছে কি সে আমার, সে কি আমার ডাকছে, শুনি নাই রাখি নাই সন্ধান। এই জন্য আমি শুনি নাই, আমি তার কোনো সন্ধান, আমি তার কোনো খবর রাখি নাই। আবার বলছে, কহিলাম ওগো কবি রচিত লহনা আজো গীতি। এবার কবি ভক্ত আবার বলতেছে যে ওগো কবি রচিত, রচিত মানে লিখে নাও, রচনা করে নাও, লহ মানে নাও, আজও গীতি, গীতি মানে কি গান। অর্থাৎ কবি যা হওয়ার হয়েছে, তুমি আজকে একটা গান লিখো না। দেখছো কবি ভক্ত একটা কাল্পনিক ক্যারেক্টার বানায়, কবিকে তেল মারতেছে যে কবি লিখো না। আমরা অনেক সময় কি হয়, বাচ্চারা দেখবে, বাচ্চা যদি ক্ষুধা লাগে বাচ্চা নিজে এসে খাবে, তো মা অনেক সময় দেখবে বাচ্চারা, বাবু খাও না খাও না, তো বাচ্চা কি খাবো না খাবো না, বাচ্চা এমন করে। তো বাচ্চার যদি ক্ষুধা লাগতো বাচ্চা নিজে এসে খাইতো, এন্ড বাচ্চারা কুয়ারা করতেছে, খাও না বাবু খাবো না খাবো না। ও কিন্তু কুয়ারা না করলে কিন্তু ও কিন্তু ঠিকই কিন্তু নিজ হাতে কিন্তু নিয়ে খাই ফেলাইবো, বা ওরা খাওয়াই দিলেও খাবে। তো কবি ভক্ত, কবির মন চাইছে যে এই জন্য কবি ভক্ত কবিকে এমন করতে যে তুমি একটা গান লিখে নাও না। বসন্ত বন্ধনা, বসন্ত বন্দনা মানে কি, বসন্তের গান, বসন্তের গান। বসন্ত বন্দনা তব কণ্ঠ শুনিয়ে মোর মিনতি, মিনতি মানে কি অনুরোধ। অর্থাৎ তোমার কণ্ঠে একটা বসন্তের গান শুনবো, এটা আমার অনুরোধ। তোমার কণ্ঠে একটা বসন্তের গান শুনবো, এটা আমার অনুরোধ। তুমি আমার অনুরোধটা রাখো না, তুমি একটা গান লিখে নাও না। কহিল সে মৃদু মধু স্বরে। এবার কবি একেবারে মৃদু মধু স্বরে বললো, নাই হলো না হোক এবারে। অর্থাৎ এবার গান লিখি নাই, এবার আর হওয়ার দরকার নাই, নাই হলো, হয় নাই, হওয়ার দরকার নাই এবার। আমারে গাহিতে গান বসন্তে আনিতে ভরিয়া রহেনি। অর্থাৎ আমার গাহিতে গান, আমার গানের জন্য, এই লাইনটা মানে কি, আমার গানের জন্য। বসন্ত আনিতে ভরিয়া রহেনি অর্থাৎ বসন্ত আমার বরণ করতে হবে, এই জন্য বসন্ত তো বসে রয় নাই, বসন্ত তো চলে আসছে। অর্থাৎ আমার গানের জন্য তো বসন্ত অপেক্ষা করে নাই। আমার কথা হলো, বাবারে তুমি কেন এরকম চিন্তা করো, বসন্ত তোমার গানের জন্য অপেক্ষা করবে। এই জন্য বলছে যে এই কবিতা একজন মহিলা মানুষ লিখছে, সুতরাং এখানে নাটক থাকবে। নাটক শুরু হয়েছে দেখো। তো বলছে বসন্ত আনিতে, যে বসন্ত আমার গানের জন্য তো বসন্ত বসে রয় নাই, সে ভুলে নিত, আমি যে গান লিখি নাই এই জন্য সে যে ভুল করে আসে না, এমন তো না, সে তো তার সময় অনুযায়ী ঠিকই চলে আসে। এসেছে তা ফাগুন সরিয়া, সরিয়া মানে স্মরণ করে, এটা ক্রিয়াপদ, ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, স্মরণ করে। তো বলছে যে এসেছে তা ফাগুন সরিয়া, অর্থাৎ সে তো ফাগুনকে স্মরণ করে আসছে, সে তো আমাকে স্মরণ করে আসে নাই, সে আসছে ফাগুনকে স্মরণ করে, সুতরাং আমার গানের জন্য সে বসে রয় নাই। আবার কবি ভক্ত বলতেছে, বেশরমকে কবি ভক্ত বলতেছে, ওগো কবি অভিমান করছো কি তাই, তুমি কি অভিমান করছো কবি? যদিও এসেছে, যদিও সে চলে আসছে, তবুও তুমি তারে করিলে বৃথা, তুমি তাকে ব্যর্থ করছো। যদিও সে কি করছে, যদিও সে চলে আসছে, কিন্তু তুমি তাকে করলা ব্যর্থ। যদিও সে চলে আসছে তবুও তুমি তারে করিলে বৃথা, তুমি তাকে ব্যর্থ করেছো। কহিল সে পরম হেলা, একেবারে হেলা ফেলা করে বলতেছে। কহিল সে পরম হেলা, কবি এবার একেবারে হেলা ফেলা করে বলতেছে, বৃথা কেন ফাগুন বেলা। বলছে ফাগুন কেন বৃথা হবে, বৃথা কেন হবে? তো বৃথা কেন হবে না এটা কবি যুক্তি দিচ্ছে। ফুল কি ফুটেনি শাখে, ফুল ফুটছে তো, অর্থাৎ বসন্ততে কি হয় আমরা জানি, ফুল ফুটে, বসন্ততে ফুল ফুটে, তো ফুল তো ফুটছে। পুষ্পরতি, পুষ্পরতি মানে হচ্ছে ফুলের আরতি, ফুলের বন্ধনা বা ফুলের আরতি, অর্থাৎ ফুলের আরতি, লভেনি মানে হচ্ছে লাভ করে, ফুলের আরতি দিয়ে সে লাভ করেছে ঋতুরাজন, অর্থাৎ ঋতুরাজ। ঋতুরাজ মানে কি, বসন্তকে বুঝায়। বলছে এই যে ফুলের আরতি দিয়ে বসন্ত হয়ে গেল ঋতুরাজ, অথচ তুমি বাবা বলতেছো বসন্ত বৃথা। তাহলে কবি বলতেছে বসন্ত বৃথা কেন হবে, ফুল তো ফুটতে, পুষ্পরতি লবেনি কি ঋতুরাজন, পুষ্পের আরতি দিয়ে ঋতুরাজ কি হয়ে গেছে, পুষ্পের আরতি দিয়ে বসন্ত ঋতুরাজ হয়ে গেছে। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মাধবী লতা, মাধবী কুড়ি মানে কি, মাধবী লতা, মাধবী লতার বুকে গন্ধ আসছে। আমরা জানি যে যখন কি হয়,
ফুল হয় কোন, তখন ওইটার কুড়ির বুকে কি আসে? গন্ধ আসে। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ বিরোচন, অর্থাৎ পূজায় যে অর্ঘ দেওয়া হয়, এই মাধবীলতা দিয়ে পূজায় অর্ঘ দেওয়া হচ্ছে। সুতরাং কেন? অর্থাৎ ফুল ফুটছে, সবই হয়েছে, মাধবীলতার বুকে গন্ধ আসে, অর্ঘ দেওয়া হচ্ছে এটা দিয়ে, তাহলে কেন ব্যর্থ হবে? আমার জন্য তো সে বসে রয় নাই, কেন ব্যর্থ হবে? বুঝছো? এটা হচ্ছে কবির জায়গা থেকে। আচ্ছা, হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? বলছে ঠিক আছে হয়েছে, কিন্তু কেন বসন্তের প্রতি এই তীব্র বিমুখতা? বিমুখতা মানে হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। কখনো কি কে ড্রামা দেখে মনে হয়েছে সাবটাইটেলগুলো যাচ্ছে তাই ভুলভাল দিয়ে ভরা? যেমন ধরেন কেউ একজন বলল ওপ্পা, অথচ সাবটাইটেলে বলছে হ্যালো। উহু, একদমই না, মোটেও হ্যালো বলেনি। এসবই হচ্ছে হৃদয়ভঙ্গ, বিশ্বাসঘাতকতা আর 3 বছর ধরে চলে আসা অবিরাম অত্যাচারের নমুনা। এজন্যই ডুওলিঙ্গোতে কোরিয়ান শিখছি, কারণ গল্পটা পরিষ্কার জানতে না পারলে কষ্টটা ঠিক জমে না। ডুওলিঙ্গো ডাউনলোড করুন একদম ফ্রি। মানে হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া, মুখ ফিরিয়ে নেওয়া। বলছে যাই হয়েছে হয়েছে, কিন্তু বসন্তের প্রতি কেন তুমি মুখ ফিরিয়ে নিলা? বসন্তকে কেন তুমি মানে কষ্ট দিচ্ছ? তুমি কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? বুঝছো? বসন্তকে কেন তুমি কি করতেছো? মুখ ফিরিয়ে নিছো বসন্ত থেকে। উপেক্ষা ঋতুরাজ কেন তুমি দাও? উপেক্ষা মানে হচ্ছে ইগনোর করা, ইগনোর, ইগনোর বুঝো? ইগনোর বুঝছো? পাশ কাটিয়ে যাওয়া, অবজ্ঞা করা, সহজে বললে অবজ্ঞা। অর্থাৎ ঋতুরাজকে তুমি কেন অবজ্ঞা করতেছো? অবজ্ঞা করে তুমি কেন বসন্তকে কি দিচ্ছ? ব্যথা দিচ্ছ। কহিল সে কাছে সরে আসি। এবার সে কাছে সরে আসি। কুহেলি উত্তরী, কুহেলি মানে কুয়াশা। প্রত্যেকটা শব্দের অর্থ লিখে দিচ্ছি। উত্তরী মানে হচ্ছে চাদর, অর্থাৎ কুয়াশার চাদর জড়িয়ে। মাঘের সন্ন্যাসী বলতে বুঝাই শীত ঋতুকে। আমরা জানি তার স্বামী শীত ঋতুতে তার সাথে ছিল, শীত ঋতুতে তার স্বামী চলে গেছে পৃথিবী থেকে। কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, কুয়াশার চাদর জড়িয়ে মাঘের সন্ন্যাসী হয়ে গিয়েছে চলিয়ে ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, অর্থাৎ ফুলহীন এক দিগন্তের পথে চলে গেছে, যেখান থেকে আর কি আসে না, ফিরে আসা যায় না। এতক্ষণ এত নাটক টাটক করে বলতেছে যে আমার কারণ একটাই, কি হয়েছে? রিক্ত হস্তে তাহারাই পরে মনে। রিক্ত হস্তে মানে হচ্ছে খালি হাত। খালি হাতে আমার শুধু তাকেই মনে মনে। কাকে মনে পড়ে? কবির স্বামীকে। যে খালি হাতে আমার শুধু তাকেই মনে পড়ে, ভুলিতে পারি না কোনো মতে, আমি কোনোভাবেই তাকে ভুলতে পারি না। বাবারে তুমি যদি ভুলতেই না পারো তাহলে তোমার এত বড় কবিতা লেখার তো দরকার নাই। অর্ঘ বিরোচনা হচ্ছে পূজায় অর্ঘ দেয়, অর্ঘ, অর্ঘ প্রদান করা হয়, অর্ঘ। তো বলছে বাবা তোমার যদি স্বামীর কথাই মনে পড়ে তাহলে তুমি তো এত বড় কবিতা লেখার দরকার নাই। নাকামি করে শেষে আইসা বলে যে হ্যাঁ আমার স্বামী মারা গেছে এই জন্য আমি কবিতা লিখতে পারতেছি না। এই কথা প্রথমে বলে দিলেই তো হয়। এখন তুমি চিন্তা করো, একজনের স্বামী মরছে, এই কবিতা তোমারে পড়তে হয়। তার স্বামী মারা গেছে, এই কবিতা পড়তে হয় তোমারে। সে স্বামী মরছে এই জন্য সে নিজের ব্যক্তিগত কবিতা চাপাই দিছে তোমার গায়ের উপর, তুমি এবার পড়ো। তাহারই পরমাণু কবিতায় কোন ঋতুর বন্দনা করা হয়েছে? তাহারই পরমাণু কবিতায় কোন ঋতুর বন্দনা করা হয়েছে? বলো। উত্তর হচ্ছে কি? বসন্ত ঋতুর। আমরা জানি কোন ঋতুর বন্দনা করা হয়েছে, বলো। বসন্ত ঋতু আসছে 2022-এ, বরিশাল বোর্ড 2022-এ এই প্রশ্নটা আসছে। বুঝছো? বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করো, আমরা দেখি এবার বলো কবি কিসের সাথে অভিমান করছে? বলো এই কবিতায় কবি কিসের সাথে অভিমান করেছে? এই কবিতায় কবি কিসের সাথে অভিমান করছে বলো তো? গুড। এই কবিতায় কবি কিসের সাথে অভিমান করছে বলো? এই কবিতায় কবি কিসের সাথে অভিমান করছে? কবি বসন্তের সাথে অভিমান করছে। কিসের সাথে অভিমান করছে? বসন্তের সাথে অভিমান করছে। কিসের সাথে? বসন্তের সাথে অভিমান করছে। আচ্ছা, এরপর বলছে তারই পরমাণু মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করা হয়েছে কাকে? এই কোশ্চেনটা একটু ভুল আছে, আমরা এই কোশ্চেনটা একটু স্কিপ করি। এরপর বলছে এবার এই প্রশ্নটা সলভ করো। তাহারই পরমাণু কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? বলো। তাহারই পরমাণু কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা?
কার প্রতি কবির তীব্র বিমুখতা? কার প্রতি কবির তীব্র বিমুখতা বলতে পারবা? তাহারই পরমাণু কবিতাতে কার প্রতি কবির তীব্র বিমুখতা? কার প্রতি বলো? বসন্তের প্রতি কবির তীব্র বিমুখতা। আমরা দেখলাম বসন্ত আসছে, কবি বিমুখ, তার মানে কি বসন্তের প্রতি কবির তীব্র বিমুখতা। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, আমরা একটু দেখি এই প্রশ্নটা সলভ করো। কোনটি নাট্যগুণ সম্পূর্ণ? এটা আমি তোমাদেরকে আগেই বলছি। কোনটি নাট্যগুণ সম্পূর্ণ কবিতা বলো? কোনটি নাট্যগুণ সম্পূর্ণ কবিতা? কোনটি নাট্যগুণ সম্পূর্ণ কবিতা? উত্তর কি হবে? উত্তর তাহারই পরমাণু কবিতা। কোনটি নাট্যগুণ সম্পূর্ণ কবিতা? আচ্ছা, এবার দেখো তাহারই পরমাণু কবিতায় নীরব কেন বলতে কি বুঝেছে? কবি নীরব, এটা কারণ কি হইতে পারে? কবি নীরব কারণ কবি উদাসীন হয়ে আছেন, কেন এটা হইতে পারে? কবি কেন বসন্তকে সম্বোধন করছে না? কবি কেন কাব্য রচনায় সক্রিয় হচ্ছে না? এই তিনটা কারণের ভিতরে বলো কোন কারণটা কবি নীরব হওয়ার কারণ? কবি নীরব হওয়ার জন্য কোন কারণটা দায়ী? অর্থাৎ কবিভক্ত কেন মনে করতেছে কবি নীরব? কবিভক্ত মনে করতেছে কবি উদাসীন, এজন্য কবি নীরব, কারণ কবির উদাসীন থাকার কথা না। কবি কাব্য রচনা করতেছে না বা গান লিখতেছে না, এই জন্য কবি নীরব। 2 নাম্বারটা হইতে পারে না। এই জন্য 1 এবং 3, এবং 1 এবং 3 হচ্ছে আমাদের অপশন খতে। অপশন খতে এটা রাইট অ্যান্সার, ঠিক আছে? This is a story of two teachers at গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। তাহলে বলতো কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা? উত্তর হচ্ছে এই যে দক্ষিণা সমীর। ওই যে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। আচ্ছা, এরপর দেখো এটা তাহারই পরমাণু কবিতায় কোথা তব নবপুষ্প সাজ, উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? তাহলে বলতো উক্তিটা কার উদ্দেশ্যে বলা হয়েছে? তাহলে উক্তিটা কার উদ্দেশ্যে বলা হয়েছে? উক্তিটা হচ্ছে কবির উদ্দেশ্যে বলা হয়েছে। ওকে, কবির উদ্দেশ্যে বলা হয়েছে। আচ্ছা, দিনাজপুর বোর্ড 2016-তে আসছে বসন্ত বন্ধনা তব কণ্ঠ শুনি এমোর মিনতি। এখানে এই মিনতি কে করে বলতো? এই যে মিনতিটা করে, এই মিনতি কে করে? ভাই বাংলাবাস বইয়ে সিকিউর আনসার আছে? জি, বাংলাবাস বইয়ে সিকিউর আনসার আছে। তরবারি তো প্র্যাকটিস বই, এই জন্য প্র্যাকটিস বইতে হচ্ছে সিকিউর আনসার নাই, বুঝছো? তরবারি প্র্যাকটিস বই, এই জন্য তরবারিতে কিন্তু সিকিউর আনসার নাই। আচ্ছা, এরপর আসা আমরা একটু দেখি, এটা হচ্ছে কবি ভক্ত। তাহারই পরমাণু কবিতায় কবি গান রচনা না করলে বসন্ত ঋতু এসেছে কেন? তো কবি কিন্তু বলে দিছে এটার আনসার, যে কবি যখন গান না লিখে তখন বসন্ত ঋতু কেন আসছে? বাতাবি লেবু ফুল ফোটায় দক্ষিণা সমীর কবি ভক্তের আহ্বানে প্রকৃতির অমোঘ নিয়মে। তাহলে এটার উত্তর হচ্ছে যে প্রকৃতির অমোঘ নিয়মে। অর্থাৎ কবি গান লিখলেও কি না লিখলেও কি প্রকৃতির সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী বসন্ত পৃথিবীতে আসবে। আচ্ছা, বরিশাল বোর্ড 2015 তাহারই পরমাণু কবিতায় বসন্ত কাকে স্মরণ করে আসে বলো তো? এটা কিন্তু পড়াইছি ভাই, ফার্স্ট পড়াচ্ছেন, ফার্স্ট মানে এগুলো তো সব পড়াই দিছি, কবিতা তো পড়াই দিছি, এখন জাস্ট কোশ্চেনগুলো ঝটপট আনসার করবা। এই তাহলে এর উত্তর কেউ বলো তো? ওই যে এসেছে তা ফাগুন সরিয়ে, অর্থাৎ সে ফাগুনকে স্মরণ করে সে চলে আসছে। ওকে, উত্তর হচ্ছে কি ফাগুনকে স্মরণ করে। নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? তাহলে বলো তো নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? বলো নিচের কোনটিতে, মানে কোন লাইনের মাধ্যমে কবির অভিমান প্রকাশ পেয়েছে? কহিল সে কাছে সরে আসি, কহিলি সে মৃদু মধু সরে, কহিল সে সুদূরে চাহিয়া, কহিল সে পরম হেলায়। তাহলে কবির অভিমান প্রকাশ পেয়েছে কিন্তু এইটার মাধ্যমে। অর্থাৎ আমরা যখন কোনো জিনিস হ্যাঁ হেলাফেলা করে বলি, তার মানে এটার মধ্যে আমাদের অভিমান আছে। বরিশাল বোর্ড 2016-তে আসছে তাহারই পরমাণু কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন বলো তো? তাহারই পরমাণু কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন? তাহলে কাকে ব্যথা দিয়েছেন? উত্তর হচ্ছে ঋতুরাজ বসন্তকে। ওই যে কবি ভক্ত বলছে যদিও এসেছে তবুও তুমি তারে করিলে বৃথা। আচ্ছা, এরপর দেখো তাহারই পরমাণু কবিতায় কবির কাকে মনে পড়ে? তাহলে বলো তো কবি কি ফাগুনকে মনে পড়ে, বসন্তকে, মাঘের সন্ন্যাসীকে, পুষ্পশূন্য দিগন্তকে? তো ফাগুনকে মনে পড়ে, ফাগুনকে স্মরণ করে আসছে, এটা হবে না। বসন্তকে, বসন্ত তো চলেই আসছে, উত্তর হচ্ছে মাঘের সন্ন্যাসীকে। মাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হচ্ছে কি শীত ঋতুকে। সো এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বুঝছো? এটাই হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, কুহেলি শব্দের অর্থ কি? এটা কিন্তু পড়াইছি, পারবা? আচ্ছা দেখি, মানে অপশন ছাড়াই কোশ্চেনটা আনসার করো তো। কুহেলি শব্দের অর্থ কি? এগুলো কিন্তু অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসছে, যে ঢাকা বোর্ড 2015-তে আসছে, অনেকবার বোর্ডে আসছে। বলো কুহেলি শব্দের অর্থ কি? কে পারবা? তো এখানে দেখো অপশন আছে, কুহেলি শব্দের অর্থ কি?
বলো তো কি হবে কুহেলি শব্দের অর্থ? কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। তাহারই পরমাণু কবিতায় উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী মানে কি বুঝাইছে? ওই যে কুহেলি উত্তরী। ভাইয়া বইতে কি সিকিউ আছে? হ্যাঁ বইতে এমসিকিউ আছে, সিকিউ আছে, সব আনসার সহ সব আছে। তো এটার উত্তর হচ্ছে চাদর। উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। আচ্ছা এইবার দেখো, এবার দিনাজপুর বোর্ড 2017 কোশ্চেন বলছে যে তাহারই পরমাণু কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরী শব্দ, কুহেলি উত্তরী শব্দটি কি অর্থ বহন করে? বলতো কুহেলি উত্তরী শব্দটি কি অর্থ বহন করে? তাহলে আমরা একটু আগে পড়ছি উত্তরী মানে চাদর, একটু খেয়াল করো। কুহেলি মানে কুয়াশা, ঠিক আছে? তাহলে এটার উত্তর কি হবে বলতো? কুয়াশার চাদর। রাইট অ্যান্সার এটা না? কুয়াশার চাদর, রাইট? গুড, দেখছো? আচ্ছা এরপর দেখা তাহারই পরমাণু কবিতায় কবির মন বিষণ্ণতার আচ্ছন্ন হয়ে যে কারণে, মানে কেন কবির মন বিষণ্ণ? তো এটার উত্তর কি? কবি ভক্তের উদাসীনতায়, প্রিয়জন হারানোর শোকে, বসন্তের আবির্ভাবে, প্রকৃতির বিচিত্র সাজ। উত্তর হচ্ছে প্রিয়জন হারানোর শোকে। হ্যাঁ সহজ কোশ্চেন এটা। আচ্ছা এরপর দেখো তাহারই পরমাণু কবিতায় কবি কোন লক্ষণকে বসন্তকালীন মনে করেন? মাধবী কুড়ি, অলোকে পাথার, আমের মুকুল। বলো কোন লক্ষণটা, কোন সাইনটা, কোন সাইনটা আমাদের বসন্ত ঋতুকে স্মরণ করিয়ে দেয়? ঠিক আছে। আচ্ছা সিকিউ নিয়ে তোমাদের অনেকের প্রবলেম হয় যে ভাইয়া সিকিউ কিভাবে করা হয়। তো সিকিউ কিভাবে আনসার করবে এটার জন্য তোমাদের রায়হান ভাই হচ্ছে তোমাদের সিকিউর উপর আলাদা একটা ক্লাস নেবে। মানে সিকিউ কিভাবে আনসার করতে হয়, সিকিউ কিভাবে আনসার করা যায়, আমাদের ফার্স্ট পেপারে আরও কয়েকটা টপিক হলো তোমাদের আলাদা, আমরা সিকিউর জন্য একটা ক্লাস নেব। ওকে, সো সিকিউর জন্য একটা ক্লাস নিলে তোমাদের রায়হান ভাই হচ্ছে তোমাদেরকে ওটা বুঝাই দিবে যে সিকিউ কিভাবে আনসার করলে সিকিউ ভালো নাম্বার তোলা যায়। ওকে আচ্ছা, সো কোনো কিছু নিয়ে তোমাদের যা যা লাগবে সব কিছু আমরা এখান থেকে ফুল একটা কম্প্যাক্ট প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে দেখো দেখো খেয়াল করো 1 এবং 3। দেখো বসন্তের সাইন মাধবী কুড়ি, হ্যাঁ মাধবী কুড়ির বুকে গন্ধ আসে, এটা হচ্ছে বসন্তের সাইন, ফাইন। আমের মুকুল হয়, এটা বসন্তের সাইন। অলোকে পাথার, অলোকে পাথার মানে হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রান্ত সমুদ্র, এটা তো আর বসন্তের সাথে সম্পৃক্ত না। সো উত্তর হচ্ছে এখানে ডি। ওকে আচ্ছা এরপর দেখো তাহারই পরমাণু কবিতায় কার আগমনী গানের কথা বলা হয়েছে? দিনাজপুর বোর্ড 2015-তে আসছে। তাহলে কার আগমনী গানের কথা বলা হয়েছে? ঋতুরাজ বসন্তের। হ্যাঁ ফাইন, এটা ঠিক আছে, এটা রাইট অ্যান্সার। দক্ষিণা সমীর মানে দক্ষিণ দিকের বাতাসের আগমনী গানের কথা বলা হয়েছে? না। আমের মুকুল না। তার মানে এটার উত্তর হচ্ছে শুধু এক, শুধু প্রথমটা। দেখছো জাস্ট যেটা শুধু। আচ্ছা এইবার দেখো আমরা একটু দেখি, এটা আসছে আমাদের ঢাকা বোর্ড 2016। দেখছো কতগুলো এমসিকিউ আমরা সলভ করতেছি। চারিদিকে উৎসবের রং, নতুন বছরকে বরণ করার প্রাণান্তর প্রয়াস, সপ্তাহ দুয়েক আগে মাকে হারানো মেয়েটি সুখ ভোলাতে নিয়ে এসেছে বান্ধবীরা, মায়ের স্মৃতি বুকে নিয়েও ধীরে ধীরে মেয়েটি সহজ হয়ে উঠেছে, উপভোগ করেছে বর্ষবরণ। তো বুঝতে পারতেছে এখানে আমাদের কবির সাথে কিন্তু এখানে মিল পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা এবার দেখো বর্ষবরণ তাহারই পরমাণু কবিতায় কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? তাহলে কি ফাল্গুন বরণ, বসন্ত বরণ, ফাল্গুন বন্দনা, এরপর হচ্ছে কি ফাগুন বন্দনা, তারপর হচ্ছে কি বসন্ত বন্দনা। তাহলে এটার উত্তর হচ্ছে বসন্ত বরণ, অর্থাৎ কবি বসন্তকে বরণ করে নিতে পারেনি, আর ওখানে বর্ষবরণ, তাই না? আচ্ছা ওকে আচ্ছা এখন অনেকেই বলবো ভাইয়া এইটা কেন রাইট অ্যান্সার হয় না? দেখো বসন্ত বন্দনা মানে হচ্ছে বসন্তের গান, এখন এখানে বলছে বর্ষবরণ, তাহলে এখানে বসন্ত বরণ হবে, এখানে তো আর বসন্তের গান হবে না, রাইট? আচ্ছা এরপর দেখো উদ্দীপকের মেয়েটি সহজ হয়ে ওঠা তাহারই পরমাণু কবির আচরণ প্রকাশ পেয়েছে কি? তো বুঝতে পারতেছো যে মেয়েটি কিন্তু সহজ হয়ে উঠেছে আস্তে আস্তে, মেয়ের মায়ের স্মৃতি ভুলে গেছে আস্তে আস্তে, কিন্তু কবি কিন্তু সেই জিনিসটা পারে নাই। তার মানে কবির, হ্যাঁ যদিও পারছে, তোমরা মনে করো না যে কবি কিন্তু এরপরে এই মহিলা এরপর কিন্তু আরেকটা বিয়ে করছে। এই যে আমরা যে বলি সুফিয়া কামাল, এই কামাল কিন্তু তার দ্বিতীয় হাজবেন্ড। তো কবিতাতে যদিও এটা আসে নাই যে তার আরেকটা স্বামী আছে, ওই ধরনের কিছু আসে নাই। তার মানে এইটার রাইট অ্যান্সার হচ্ছে 1 এবং 3। দেখো ওখানে মেয়েটা ভুলে গেছে, স্মৃতি কবি ভুলতে পারেনি, তার মানে বিপরীত স্মৃতি মুগ্ধতা। এটা হওয়ার কোনো উদ্দীপকের সাথে এটার কোনো মিলই নাই। মানব মনের রহস্যময়তা, হ্যাঁ মানব মনের রহস্যময়তা, আস্তে আস্তে মানুষ কেউ হারিয়ে গেলে আমরা আস্তে আস্তে তাকে ভুলে যাই, এটা মানব মনের রহস্যময়তা। ওকে সেটার উত্তর হচ্ছে 1 এবং 3। ওকে বুঝতে পারছো? আচ্ছা এইবার আসো আমরা একটু যদি দেখি, আমরা একটু সিকিউ সলভ করি, আমরা একটা সিকিউ দেখি যে কিভাবে আমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান কিভাবে আমাদের সৃজনশীল আসে।
সেখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা এটা একটু ভালো করে পড়ার জন্য চেষ্টা করি। এখানে বলছে যে অকালে বাবাকে হারিয়ে আবিদের মন ভীষণ খারাপ। বন্ধু বাতেন এসে বললেন, তুমি তো ঘুরতে খুব পছন্দ করো, চলো নৌকায় কোথাও ঘুরে আসি। শরতের শুভ্র জ্যোৎস্নায় দুধারে কাশবন, মৃদু বাতাসে নৌকা ধোলা, তোমার মন ভালো হয়ে যাবে। যেভাবে আবিদ বলল, নির্মল জলের রূপালী চাঁদ কোনো কিছুতেই তার মন নেই, তার সব ভালো লাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাহলে বলো তো এখানে আমাদের আবিদ কোন ক্যারেক্টার, তাহারই পরমাণু কবিতায় কোন ক্যারেক্টারের প্রতিনিধিত্ব করছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে তার বন্ধু বাতেন, এই বাতেন কোন বাতেন তাহারই পরমাণু কবিতায় কোন ক্যারেক্টারের প্রতিনিধিত্ব করছে বলতে পারবা? বলো তো যে আবিদ কোন ক্যারেক্টারের প্রতিনিধিত্ব করছে, এরপর হচ্ছে তার বন্ধু বাতেন কোন ক্যারেক্টারের প্রতিনিধিত্ব করছে। তাহলে বুঝতে পারতেছে আবিদ যেহেতু তার বাবাকে হারিয়েছে, সো আবিদ এখানে আমাদের কবির প্রতিনিধিত্ব করছে। আর বাতেন যেহেতু তাকে বলতেছে যে তোমাকে ঘুরিয়ে আনি, সো বাতেন হচ্ছে আমরা বলতে পারি কবি ভক্ত। যদিও কবি ভক্তের ফুল ক্যারেক্টারটা বাতেন প্রতিনিধিত্ব করছে না, তবু আমরা ধরতে পারি। তার এই পরমাণু কবিতায় কবি নীরব হওয়ার কারণ কি? প্রিয়জন হারানোর কারণ, ঠিক আছে। তার এই পরমাণু ব্যক্তি জীবন কিভাবে ধরা পড়েছে, তাহলে ব্যক্তি জীবন কিভাবে ধরা পড়ছে এটা লিখতে পারবে না? ব্যক্তি জীবন ধরা পড়ছে কিভাবে আমরা একটু দেখি। তো এখানে দেখো ক্ষয়ের উত্তর, তাহারই পরমাণু কবিতায় প্রিয়জন হারানোর স্মৃতি মনে পড়ে, তার প্রতি গভীর হৃদয় বেদনা অনুভবের মাধ্যমে কবির ব্যক্তিগত জীবন ধরা পড়েছে। তাহারই পরমাণু কবিতায় কবির ব্যক্তিগত শোক ও দুঃখবোধের বিষয়টি প্রতিফলিত হয়েছে। কবির সাহিত্য সাধনার প্রধান সহায়ক ছিলেন তার স্বামী সৈয়দ নেহাল হোসেন। তার মৃত্যুতে কবির জীবনের প্রচন্ড শূন্যতা নেমে আসে। প্রকৃতিতে বসন্ত এলেও কবির অন্তর জুড়ে শীতের রিক্ত বিরাজ করে। শীতের রিক্ততা বিরাজ করে। তিনি কোনো মতেই তাকে ভুলতে পারেন না। শীতের রিক্ত পরিবেশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে ওঠা তার জীবন, প্রিয়জন হারিয়ে তার হৃদয় বেদনায় কাতর, তার হৃদয় জুড়ে যেন সমস্ত শূন্যতা বিরাজ করছে। তিনি বসন্তের ফুলের সৌরভ অনুভব করতে পারেন না এবং ভক্তকুলের বিনীত অনুরোধ রক্ষা করতে পারেন না। শীতের প্রকৃতি যেন বিরাজ করছে তার জীবনে। এভাবে এই কবিতায় কবির ব্যক্তিগত জীবন ধরা পড়েছে। তাহলে খুবই সহজ, জাস্ট কবি যে তার স্বামীকে হারিয়ে তার ব্যক্তিগত জীবনের প্রভাবটা যে তার সাহিত্য জীবনে পড়েছে, এই জিনিসটাই আমাদেরকে কি করতে হবে? তুলে ধরতে হবে। এরপর দেখো আমাদের হচ্ছে প্রয়োগে বলেছে যে, প্রয়োগে কি বলছে? প্রয়োগমূলক প্রশ্নে আমাদের বলেছে যে উদ্দীপকে বাতেন তাহারই পরমাণু কবিতায় কার কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে বাতেন হচ্ছে যে কবি ভক্তের কথা স্মরণ করিয়ে দেয়। কবি ভক্ত যেমন তাকে লেখার জন্য উৎসাহিত করেছেন, তার মন ভোলানোর জন্য চেষ্টা করতেছেন, একই রকম আমাদের এই যে বাতেন, সেও আমাদের আবিদের কি মন ভোলানোর জন্য তাকে ঘুরতে নিয়ে যেতে চাচ্ছে, শরতের শুভ্র জ্যোৎস্নার মধ্যে তাকে কাশবনে ঘুরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। সো এই জিনিসটা এখানে দুইটা জিনিস সমন্বয় করে লিখতে হবে। এরপর হচ্ছে আবিদের জবাবে তাহারই পরমাণু কবিতার মূল বক্তব্য প্রতিধ্বনিত হয়েছে। আবিদ বলেছে যে আমার সব ভালো লাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। একই ঘটনা আমরা দেখতে পাই আমাদের তাহারই পরমাণু কবিতায়। কবিরও সকল ভালো লাগা তার স্বামীকে হারানোর মধ্য দিয়ে বিদায় নিয়েছেন। কবি আর বসন্তকে বরণ করে নিতে পারতেছেন না, নতুন ফুলে কবি সাজতে পারতেছেন না, কারণ কবির সকল ভালোবাসা তার স্বামীকে হারানোর মধ্য দিয়ে সকল ভালো লাগা চলে গিয়েছে। তো এই জিনিসটাই আমাদেরকে লিখতে হবে। এবং তোমাদের আরো কিন্তু এগুলোর উপর সিকিউ লেখার উপর আরো অনেক ক্লাস হবে, কোনো সমস্যা নেই। তো একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। অ্যান্ড সিকিউর জন্য তোমরা এই বইটার উপর ভরসা রাখতে পারো। বইটাতে অনেক 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 বেশি সাজানো গোছানো, তুমি সিকিউ বলো এমসিকিউ বলো, প্রত্যেকটা জিনিস একদম আমি যেভাবে ব্যাখ্যা করে পড়ে। আজকে আমি তোমাদেরকে এটা ছবি তুলে দিব, যারা এখনো বইটা অর্ডার দাও নাই তারা দেখলে বুঝতে পারবা যে আসলে বইটা কত সুন্দর করে সাজানো হয়েছে। ওকে, সো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবা ইনশাল্লাহ। কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবা। এবং অবশ্যই আমাদের বন্দি পাঠশালার গ্রুপে আমি আবার বলছি, যারা নোট দিবা তারা হচ্ছে প্রথমেই এখানে লিখবা যে বাংলাবাজ নোট কন্টেস্ট। একটু খেয়াল করো, বাংলাবাজ নোট কন্টেস্ট। ইনশাল্লাহ তোমাদেরকে খুব ভালো পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? কন্টেস্ট এরকম না, কন্টেস্ট। বাংলাবাজ নোট কন্টেস্ট এটা দিবা, হ্যাশট্যাগ দিয়ে তারপর হচ্ছে এটা দিবা। ওকে, তারপর হচ্ছে টপিক দিবা। তো কোন টপিক? তাহারই পরমাণু, এটা টপিক দিবা। তারপর হচ্ছে কোর্স লিখবা। কোর্স হচ্ছে আমাদের কোনটা? বাংলাবাজ 6.0, বাংলাবাজ 6.0, ঠিক আছে? তারপর হচ্ছে তোমরা হচ্ছে তারপর এই জাস্ট এইটুকু দিলেই হবে। যারা আগের নোটগুলো দাও নাই তারা হচ্ছে আগের নোট যারা দাও নাই তারা নোট দিবা। এন্ড এই দুইটা নোটের কন্টেস্ট আমরা এরপরে আবার কন্টেস্ট আনবো, মানে এই কন্টেস্টে পুরস্কার না পেলে হতাশ হওয়ার কিছু নেই, পরে আমরা আবার কন্টেস্ট আনবো এন্ড ওই কন্টেস্টে তোমরা আবার অংশগ্রহণ করতে পারবা। তো এই কন্টেস্টে প্রত্যেকটা কন্টেস্টে আমরা 3 জন করে আমরা কুরিয়ারে তাদেরকে হচ্ছে আমরা প্রাইজ পাঠিয়ে দিব, ঠিক আছে?
ওকে, তো তোমরা অবশ্যই চেষ্টা করবা সুন্দর করে নোটগুলো দেওয়ার জন্য, মানে গতানুগতিক নোট না দিয়ে খুব সুন্দর করে 2-3 রকমের কলম ব্যবহার করে খুব সুন্দর করে আর কি ছবি তুলে, ভালো ফোন দিয়ে ছবি তুলে নোটগুলো আমাদের বন্দি পাঠশালা যে গ্রুপ আছে ওই গ্রুপটাতে তোমরা হচ্ছে আপলোড দিবা, ঠিক আছে? আর যেই কোনো জিনিস প্রবলেম হলে তোমরা হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপে পোস্ট দিবে, তোমাদের রায়হান ভাইয়া তোমাদের সকল সমস্যা ডিসকাশন গ্রুপে 24 ঘন্টা সলভ করে দিবে। যেই কোনো প্রবলেম তোমরা ডিসকাশন গ্রুপে পোস্ট করবে। ওকে, তাহলে ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।